তোদের কারো রক্ষা নাই। এই গল্পের সমস্ত চরিত্র, স্থান, কাল সম্পূর্ণভাবে কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে তা নিতান্ত কাকতালীয়। বাঁকুড়ার ছাতনা ব্লকের এক অভিশপ্ত গ্রাম শিউলিবোনা, যেখানে দিন ফুরলেই রাজত্ব শুরু হয় এক আদিম অন্ধকারের। চৈত্র মাসের গরম বাতাসে হঠাৎ করেই যেন হিমশীতল বরফ জমে যায়, যখন বটের মোড়ের সেই শতাব্দী প্রাচীন ডাইনি গাছের ঝুড়ি বেয়ে নেমে আসে এক অলৌকিক আতঙ্ক। শহরের আলো থেকে এই আদিম অন্ধকারের রহস্য ভেদ করতে শিউলিবোনাতে পা রাখল এক রিপোর্টার। কিন্তু সে কি পারবে এই অলৌকিক জট খুলতে, নাকি এই আষাঢ়ী পূর্ণিমার মরণ তিথিতে গ্রামটা পরিণত হবে এক জীবন্ত কবরখানায়? আজকে রাতে আপনাদের ঘরের কোণের অন্ধকারটাকে আরেকটু উস্কে দিয়ে বুকের ভেতরের ভয়টাকে জ্যান্ত করতে আসছে প্রীতম মুখোপাধ্যায়ের রোমহর্ষক নিবেদন লীলা। আজকের গল্প পাঠ আবহ নির্মাণ এবং একটি চরিত্রে আমি প্রীতম। অন্যান্য চরিত্রে শুভদীপ্ত, বর্ণিশা, পার্থ, সৌরিন, প্রভাকর ও প্রতাপ। শব্দ সংযোজন শঙ্কু। কভার ডিজাইন ইনসেন আর্ট। শুনতে থাকুন এসো গল্প পড়ির আজকের বিশেষ নিবেদন। আর আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করা থাকলে চটপট করে ফেলুন এমন আরও নানান স্বাদের গল্প শোনার জন্য। শুরু হচ্ছে এসো গল্প পড়ির আজকের নিবেদন শ্রী প্রীতম মুখোপাধ্যায়ের কলমে লীলা। বাঁকুড়ার ছাতনা ব্লক থেকে আরও ভেতরের দিকে কিলোমিটার 5 গেলে একটা গ্রাম পড়ে, শিউলিবোনা। গ্রামটার চারপাশে শুধুই ধু ধু করছে মাঠ, মাঝে মধ্যে বাবলা আর পলাশের জঙ্গল। আজ থেকে প্রায় বছর 20 আগেকার কথা। লাল মাটির রাস্তাগুলো বর্ষায় কাদা আর শীতে ধুলোয় তখন ভরে থাকত। বিদ্যুৎ তখনও এই গ্রামে এসে পৌঁছায়নি। সন্ধ্যা নামলেই পুরো গ্রামটা যেন একটা আদিম অন্ধকারের চাদরে ঢাকা পড়ে যেত। রাত নামলে মানুষের ভরসা বলতে ছিল লণ্ঠন। তবে শিউলিবোনার আসল রূপ খোলতাই হতো পূর্ণিমার রাতে। আকাশ ভেঙে যখন দুধ সাদা জ্যোৎস্না নামত, তখন মাটির দেওয়াল আর খড়ের চালের ঘরগুলোকে দূর থেকে দেখে মনে হতো যেন এক পটু চিত্রকর নিখুঁত হাতে ছবি এঁকেছে সারা রাত ধরে তন্ময় হয়ে। সেসব নিঝুম রাত্রে বাতাসে বাবলা পাতার সরসর শব্দ আর শিয়ালের ডাক ছাড়া কোনো আওয়াজ পাওয়া যেত না। এমনই এক চৈত্র মাসের পূর্ণিমার রাত। বাতাসটা একটু গরম, তবে মাঝে মধ্যে দক্ষিণা বাতাসের ঝাপটা এসে শরীর জুড়িয়ে দিচ্ছিল। রাত তখন প্রায় 11টা। এই গ্রামে 11টা মানে মাঝরাত। সমস্ত মানুষ তখন গভীর ঘুমে কাদা। কিন্তু গ্রামের উত্তর সীমানায়, যেখানে লাল মাটির রাস্তাটা প্রধান সড়কের দিকে চলে গেছে, সেখানে তখনও একটা সাইকেলের ঘণ্টা টুংটাং করে বেজে উঠছিল। সাইকেলটা চালাচ্ছিল গুণময়। গুণময়ের বয়স ওই 40-এর কোঠায়। তেল চকচকে কালো গায়ের রং, মাথায় ঝাঁকড়া চুল আর সব সময় চোখে একটা ধূর্ত চাউনি। এমনিতে গুণময় কোনো কাজকর্ম করতো না, কিন্তু তার ট্যাঁকে সব সময় টাকা গোঁজা থাকত। গ্রামের সম্পন্ন চাষি এবং মাতব্বর গুপি মণ্ডলের সে ডান হাত। গুপি মণ্ডলের খাতির তোয়াজ করা আর তার হয়ে তাঁবেদারি করাই ছিল গুণময়ের আসল পেশা। আজ রাতে গ্রামের বাইরে যে দেশি মদের সুরিখানাটা আছে, সেখানে মহোৎসব হয়ে গেছে। গুপি মণ্ডলের দেওয়া টাকায় গুণময় আর তার সাঙ্গপাঙ্গরা গলা অবধি মহুয়ার মদ গিলেছে। মদের কড়া ঝাঁঝালো নেশায় গুণময়ের মগজ তখন অবশ। সাইকেলের হ্যান্ডেলটা সে সোজা রাখতে পারছিল না কিছুতে। একবার ডানে যাচ্ছে তো একবার বাঁয়ে। গুণময় আপন মনেই চড়া গলায় গান জুড়েছে। তারপর একটা হেঁচকি তুলে বিড়বিড় করল,
সারা গুপিদা আজ হেভি মাল খাইয়ে দিলে খেলে। হ্যাঁ, চোখটা যেন লেগে লেগে আসছে। সালার ভেলা মোষের মতো ঘুম পাচ্ছে। মাঠের পর মাঠ খাঁ খাঁ করছে। চাঁদের আলোয় সেই মাঠগুলোকে মনে হচ্ছে কোন এক রূপকথার রূপলী নদী। গুণময় প্যাডেল করতে করতে গ্রামের সীমানার কাছাকাছি চলে এলো। এই জায়গাটাকে গ্রামের লোক বলে বটের মোড়। এখানে একটা বিশাল প্রায় 150 বছরের পুরনো বটগাছ দাঁড়িয়ে আছে। গাছটার ডালপালা এত দূর পর্যন্ত ছড়িয়ে আছে যে দিনের বেলাতেও ওখানটায় রোদ পৌঁছায় না। কেমন একটা থমথমে ঠান্ডা অন্ধকার যেন থিতু হয়ে থাকে সর্বক্ষণ। ঝুড়িগুলো নেমে মাটির নিচে ঢুকে গেছে। দেখে মনে হয় অনেকগুলো কঙ্কাল হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা ভর দুপুরেও ওদিকটায় যায় না। লোক মুখে রটনা আছে ওখানে নাকি কোনো এক কালে এক বুড়ি ডাইনি গলায় দড়ি দিয়ে মরেছিল। গুণময় যখন গাছটার ঠিক নিচে পৌঁছালো তখন হঠাৎ একটা অদ্ভুত গন্ধ তার নাকে এলো। মদের তীব্র গন্ধের মধ্যেও সেই গন্ধটা তার নাকে গিয়ে সোজা ধাক্কা মারছে। গন্ধটা ঠিক চেনা যাচ্ছে না। পচা মাংসের ভ্যাপসা গন্ধের সঙ্গে যেন প্রচুর পরিমাণে কর্পূরের গন্ধ মেশানো আছে। ঠিক তখনই সাইকেলের চেনটা একটা ক্যাঁচকোঁচ শব্দ করে খসে গেল। গুণময় হুমড়ি খেয়ে পড়তে পড়তে সামনে নিল। ধুর সালা, এই ফ্যাকরা আবার কোত্থেকে ঝুললে এখানে? গুণময় সাইকেল থেকে নেমে টলতে টলতে চেনটা তোলার চেষ্টা করল, কিন্তু তার হাত কাঁপছে। ঠিক সেই মুহূর্তে বাতাসটা আচমকা একদম বন্ধ হয়ে গেল। পাতা নড়া বন্ধ। ঝিঝি পোকার ডাকগুলো যেন 1 সেকেন্ডের মধ্যে কেউ বোতাম টিপে বন্ধ করে দিয়েছে। এক অখণ্ড গুমট নীরবতা গ্রাস করল চারপাশকে। গুণময়ের কানের খুব কাছে ঠিক মাথার ওপর থেকে একটা শব্দ ভেসে এলো, যেন কোনো একটা ভারী জিনিস দড়িতে ঝুলছে আর কাঠে কাঠে ঘষা লাগছে। গুণময়ের মাতলামিটা যেন এক ঝটকায় অর্ধেক কমে গেল। তার শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে এলো। সে খুব ধীরে ধীরে ভয় মেশানো চোখে মাথাটা ওপরের দিকে তুলল। বটগাছের একটা মোটা ডাল যেটা রাস্তার ওপর ঝুঁকে আছে সেখান থেকে কিছু একটা ঝুলছে। চাঁদের আলো ডালপালার ফাঁক দিয়ে এসে পড়েছে সেই ঝুলন্ত বস্তুটার ওপর। ওটা একটা মানুষের দেহ। সাদা শাড়ি পরা একটা শরীর শূন্যে দুলছে। পা দুটো মাটির থেকে ফুট 5 উপরে। হাওয়া নেই, কিচ্ছু নেই, অথচ দেহটা আপন মনেই দুলছে। মেয়ে মানুষের দেহ। মুখটা লম্বা উস্কো খুস্কো চুলে ঢাকা। মুখমণ্ডল দেখা যাচ্ছে না। কিন্তু সবচেয়ে ভীতিজনক ব্যাপার হলো সেই ঝুলন্ত দেহের হাত দুটো সোজা সামনের দিকে ছড়ানো, যেন সে কাউকে ডাকছে। গুণময়ের চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। বুকটা কামারের হাপড়ের মতো ওঠানামা করতে শুরু করেছে। মুখের ভেতরের লালা এক নিমেষে শুকিয়ে কাঠ। ও আগো, ইটা কি বটে? ভূত! সে সাইকেলটা তুলতে গেল, কিন্তু আতঙ্কে তার হাত পা তখন অবশ। সাইকেলটা মাটিতেই পড়ে রইল। গুণময় প্রাণের ভয়ে পিছনের দিকে দৌড়াতে শুরু করেছে। গ্রামের প্রথম বাড়িটা তখন তার থেকে মাত্র 100 গজ দূরে। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না, শুধু একটা গোঙানির শব্দ। লাল মাটির ধুলো উড়িয়ে গুণময় দৌড়াচ্ছে। তার মনে হচ্ছে পেছন থেকে সেই ঝুলন্ত দেহটা নেমে তার পিছনেই ছুটে আসছে। নুপুরের একটা মৃদু আওয়াজ যেন তার কানের পিছনে বাজছে। না, এটা তার মনের ভুল। বাতাসে নুপুরের আওয়াজ আসবে কোথা থেকে?
গুণময় চোখ বুজে দৌড়াতে শুরু করলো। আর মাত্র কয়েকটা ঘর পেরোলেই তার নিজের বাড়ি, যেখানে তার বউ আর ছেলে ঘুমিয়ে আছে। হঠাৎ করেই গুণময়ের মনে হলো তার চারপাশের বাতাসটা বরফের মতো ঠান্ডা। চৈত্র মাসের রাতে সেই ঠান্ডাতে তার গায়ের লোম খাড়া হয়ে উঠল। আর ঠিক তখনই একটা অত্যন্ত শক্ত এবং হিমশীতল হাত এসে পড়ল তার ডান কাঁধের ওপরে। হাতের আঙুলগুলো যেন বরফের টুকরো, গুণময়ের চামড়া ভেদ করে হাড় অবধি কাঁপিয়ে দিচ্ছে। গুণময় এবার থমকে দাঁড়িয়ে পড়ল। তার পা দুটো যেন মাটিতে জমে গেছে। সে যন্ত্রের মতো ধীরে ধীরে পিছনের দিকে ঘুরে তাকালো। চাঁদের আলোয় তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। তার পরনে একটা সাদা শাড়ি, কিন্তু শাড়ির আঁচল আর বুকটা শুকনো রক্তে কালচে হয়ে আছে। মেয়েটার মুখটা যেন চেনা চেনা লাগছে, কিন্তু ভালো করে চেনা যাচ্ছে না, কারণ তার চোখের কোনো মণি নেই। দুটো সম্পূর্ণ সাদা কোটর, আর সেই কোটরের কোণ বেয়ে টপ টপ করে কুচকুচে কালো রঙের রক্ত গড়িয়ে পড়ছে গালের ওপর। মেয়েটা গুণময়ের দিকে তাকিয়ে হেসে উঠল। সেই হাসি কোনো মানুষের হতে পারে না, যেন কোনো বুনো পশু গভীর জঙ্গলে রাতে আর্তনাদ করছে। গুণময়, চিনিস নাই আমাকে? বড় যে ভর্তি হচ্ছিল লাগা। মেয়েটার গলাটা কেমন যেন ফিসফিসে, অথচ মনে হচ্ছে চারপাশের ফাঁকা মাঠ থেকে প্রতিধ্বনিত হয়ে আসছে। গুণময় এবার মাটিতে বসে পড়ল। হাত দুটো জোর করে কাঁপতে কাঁপতে বলল, আমাকে ছেড়ে দে মা, আমি কিছু জানি নাই, আমি আমি তোরে দেখি নাই, এই পায়ে পড়ি তোর, আমায় ছেড়ে দে মা, আমায় ছেড়ে দে। তোর সময় হয়ে গেছে রে গুণময়, তোদের কারো রক্ষা নাই। মেয়েটা আচমকা এক লাফে গুণময়ের বুকের ওপর এবার চড়ে বসল। তার ওজন যেন একটা পাথরের পাহাড়ের মতো। গুণময় নিঃশ্বাস নিতে পারছিল না। সে দেখল মেয়েটার হাতের নখগুলো অবিশ্বাস্য রকম লম্বা আর ধারালো হয়ে গেছে। কয়েক সেকেন্ডের জন্য গুণময়ের চোখের সামনে ভেসে উঠল আজ থেকে 1 বছর আগের একটা অন্ধকার রাতের দৃশ্য। আর সে চোখ খুলে রাখতে পারল না। মৃত্যু ভয়ে তার চোখ বন্ধ হয়ে এলো। সেই স্মৃতি সম্পূর্ণ হওয়ার আগেই সেই ধারালো নখগুলো সোজা ঢুকে গেল গুণময়ের গলার নরম না। গুণময় শেষ একটা আওয়াজ করার চেষ্টা করলো। তার হাত পাগুলো ব্যাঙের মতো কয়েকবার ছটফট করলো। মেয়েটা অত্যন্ত ক্রূর হাসির সঙ্গে এক টানে এবার গুণময়ের শ্বাসনালীটা ছিঁড়ে বের করে আনলো। ফিনকি দিয়ে রক্ত ছিটকে এসে লাগলো মেয়েটার মুখে। লাল মাটির রাস্তাটা নিমেষের মধ্যে রক্তে ভিজে গেল। গুণময়ের নিথর নিস্পন্দ দেহটা ছিটকে পড়ল তার নিজের বাড়ির ঠিক সদর দরজার কাঠের চৌকাঠের ওপরে। ঠিক তখনই দূরের কোনো এক কুঁড়ে ঘর থেকে একটা দেশি কুকুর এক টানা অতি করুণ সুরে কেঁদে উঠল। চাঁদের আলো তখনও একইভাবে খেলা করছে শিউলিবোনা গ্রামের বুকে, যেন কিছুই হয়নি। গুণময়ের মৃত্যুর পরদিন সকালে শিউলিবোনা গ্রামে যে হুলুস্থুল পড়েছিল তা এর আগে কেউ কখনো দেখেনি। গুণময়ের বউ কুসুম সকালবেলা গোবর ছড়া দিতে গিয়ে প্রথম লাশটা আবিষ্কার করে। স্বামীর অমন বিভৎস মুখ আর গলার নালিতে কয়েকটা গভীর গর্ত দেখে কুসুম এমন একটা চিৎকার ছেড়েছিল যে পর মুহূর্তেই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। সেই যে সে শয্যা নিয়েছে, তারপর থেকে মুখে আর কোনো কথা ফোটেনি। গ্রামের মোড়ল গোপী মণ্ডলের আদেশে পুলিশে খবর দেওয়া হয়েছিল। ছাতনা থানা থেকে ছোটবাবু 2 জন কনস্টেবল নিয়ে দুপুর নাগাদ এসেছিলেন, কিন্তু এসে লাভ কিছুই হলো না। গ্রামের লোক পুলিশের সামনে মুখে কুলু পাঁটল। ওদিকে বটের মোড়ে গুণময়ের সাইকেলটা যেভাবে পড়েছিল তার থেকে গজ 10 দূরে ধুলোর ওপর রক্তের ছোপ ছোপ দাগ আর এক জোড়া পায়ের ছাপ পাওয়া গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই পায়ের ছাপ
কিছু দূর গিয়ে শূন্যে মিলিয়ে গেছে, যেন কেউ হেঁটে এসে হঠাৎ করেই ডানা মেলে আকাশে উড়ে গেছে। ছোটবাবু চশমাটা নাক থেকে নামিয়ে গোপী মণ্ডলকে জিজ্ঞাসা করেছিলেন, মণ্ডলের পো, তোমাদের গ্রামে কোনো ডাকাত ফাকাত ঢুকেছে নাকি হে? হ্যাঁ, কোনটা কিন্তু সাধারণ খুন নয়। গলার নলিটা এক টানে যেন খুব ধারালো কোনো অস্ত্র দিয়ে চিরে দেওয়া হয়েছে। গোপী মণ্ডল তামাকের ধোঁয়া ছেড়ে চোখ দুটো ছোট ছোট করে বলেছিল, এটা মানুষের কাজ লয় রে বাবু। মানুষের অত জোর কোথা থেকে আসবে যে গুণময়ের মতো জোয়ান মোরদের টুটিটা এক টানে উপরে দিবে? এটা কোনো অলৌকিক কাণ্ড বটে। পুলিশ পোস্টমর্টেমের জন্য লাশ নিয়ে গেল এবং যথারীতি দিন কয়েক ঘোরাঘুরি করে কেস ফাইল চাপা দিয়ে দিল। কিন্তু শিউলি বোনার কপাল তো অত সহজে খোলার নয়। গুণময়ের মৃত্যুর ঠিক 1 মাস পর, অর্থাৎ বৈশাখী পূর্ণিমায় মারা গেল ভজহরি। ভজহরি ছিল গুণময়ের ইয়ার দোস্ত। সে রাতে সেও মদ খেয়ে ফিরছিল নিজের খামারির দিক থেকে। ঠিক একইভাবে তার লাশটা পাওয়া গেল তার নিজের উঠোনে, যেন কেউ তাকে তাড়া করে এনে ঘরের দোরগোড়ায় আছাড় মেরে খুন করেছে। তার বুকে আর গলাতে ছিল সেই একই রকম নখের আঁচড়। তারপর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় গেল সনাতন। সনাতন মরার আগে তার বুড়ো বাপকে শুধু একটা কথাই বলে যেতে পেরেছিল, সাদা শাড়ি, চোখ নাই। পরপর 3টে খুন, তাও আবার প্রতি পূর্ণিমায়। শিউলিবোনা গ্রামটা যেন এক নিমেষে একটা জীবন্ত কবরখানায় পরিণত হলো। বিকেল 5টা বাজতে না বাজতেই ক্ষেত মজুররা লাঙল ফেলে বাড়ির দিকে দৌড়াতে শুরু করত। 4টে বাজলেই স্কুলের মাস্টারমশাইরা তড়িঘড়ি স্কুল ছুটি দিয়ে দিতেন। ঘরে ঘরে এখন সিদ্ধেশ্বরী কালীর মাদুলি আর ওঝার দেওয়া সর্ষে পোড়া ছড়ানো। কিন্তু আতঙ্ক তো লোহার শিকল দিয়েও বেঁধে রাখা যায় না। এরকমই এক আষাঢ়ের মেঘলা দুপুরে, যখন শিউলিবোনার আকাশে কালো মেঘ থমথম করছে আর রাস্তাগুলো ভেজা লাল মাটির সোঁদা গন্ধে মম করছে, তখন ভ্যানে করে গ্রামের চণ্ডীমণ্ডপে এসে নামল এক যুবক। তার কাঁধে একটা ক্যাম্বিসের ঝোলা ব্যাগ, পরনে একটা সাধারণ হালকা নীল রঙের সুতির কুর্তা আর জিন্সের প্যান্ট। ছিপছিপে গরম, ফর্সা গায়ের রং আর চুলে আধুনিক শহরের ছাঁট। তার পুরো অবয়বের মধ্যেই একটা শহুরের ছাপ স্পষ্ট। চণ্ডীমণ্ডপের চাতালে তখন কয়েকজন বৃদ্ধ মানুষ বসে তাসের আড্ডা জমানোর চেষ্টা করছিলেন। যদিও তাস খেলাতে কারোর মন ছিল না, সবার মুখেই সেই একই আতঙ্কের ছাপ। চণ্ডীমণ্ডপের প্রধান খুঁটিটার পাশে একটা কাঠের ইজি চেয়ারে শরীরটা এলিয়ে বসেছিলেন গোপী মণ্ডল। গোপী মণ্ডলের বয়স 50 ছুঁই হলেও শরীরটা এখনও পাথরের মতো শক্ত। পরনে খদ্দরের ধুতি আর ফতুয়া, চোখে একটা তীক্ষ্ণ শিকারী চাউনি। ছেলেটা চণ্ডীমণ্ডপের সিঁড়ি বেয়ে উঠে এসে চশমাটা একবার মুছে নিল, তারপর বিনীতভাবে বলল, নমস্কার, আমি কলকাতা থেকে আসছি। আমার নাম সায়ন্তন দত্ত। তাসের আড্ডাটা যেন এক মুহূর্তে থেমে গেল। বৃদ্ধ নিবারণ কাকা চশমার ওপর দিয়ে তাকিয়ে বললেন, কলকাতা থেকে? তা বাবু, এখানে কি দরকারে আসা বটে? ই গাঁয়ে তো কোনো মেলা খেলা নাই। সায়ন্তন হাসল, একটা খুব সহজ আর অমায়িক হাসি। কাগজে আপনাদের শিউলিবোনা গ্রামের খবরটা পড়লাম। পরপর 3 জন মানুষ মারা গেছেন অলৌকিকভাবে। আমি তো খবরের কাগজের রিপোর্টার, তাই ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলে যদি একটা বড় রিপোর্ট তৈরি করা যায়। খবরের কাগজ আর রিপোর্টার শব্দ দুটো শুনেই গোপী মণ্ডলের ভুরু দুটো কুঁচকে গেল। সে ইজি চেয়ার থেকে সোজা হয়ে বসে তামাকের নলটা এক পাশে সরিয়ে রাখল। তারপর খসখসে গলায় বলল, বাবু, কলকাতা থেকে আসছেন, এইখানে খবরের কাগজে লিখার মতো কিছু তো লাই। এটো ভগবানের মার লয় তো কোনো ডাইন ভূতের লজর লেগেছে এই গাঁয়ে। ওসব পুলিশ কাগজ দিয়ে কিছু হবে ক্লাই।
খামোখা শহরের বাবুরাই লাল ধুলো ঘাঁটতে আসে কেনে বুঝিলাই। সায়ন্তন জিজ্ঞাসু চোখে তাকালো গুপি মণ্ডলের দিকে। গুপি মণ্ডল, হ্যাঁ, উনি ই গায়ের মোড়ল আছে বটে। কথাটা শুনেই সায়ন্তন গুপি মণ্ডলের মনোভাবটা যেন এক মুহূর্তেই আঁচ করে নিল। সে দমে যাওয়ার পাত্র নয়। চণ্ডীমণ্ডপের চাতালের এক কোনায় বসে পড়ে বলল, তা তো বটেই মণ্ডল মশাই, আপনি তো মুরব্বী মানুষ, ঠিকই বলছেন। ভূত প্রেত থাক বা না থাক, গ্রামের মানুষের মনে ভয় তো ঢুকেছে। আচ্ছা, এই যে যারা মারা গেল, গুণময়, ভজহরি, সনাতন, এদের কি কোনো পুরনো শত্রুতা ছিল, নাকি কোনো বিশেষ রোগ ব্যাধি? রোগ ব্যাধি কিসের হে বাবু? সন্ধেবেলা ভালো মানুষ ঘুরছে, আর রাত্রিরে তার টুটি কাটা লাশ মিলছে, আর সব কটা মরল ওই পূর্ণিমের রেতে। বটের মোড়ে যে থাকে ওয়াই লিয়েছে এদের। হ্যাঁ, ইটো মানুষের কাজ লয় বাবু, ইটো অলৌকিক। আহ, নিবারণ, মুখটা বন্ধ রাখিস না কেন? কলকাতার বাবুর সামনে যা লয় তাই বকছিস। তা বাবু, তুমি থাকবে কোথায়? গায়ে তো কোনো হোটেল নাই, থাকার জায়গাও নাই। সায়ন্তন পকেট থেকে ডায়েরিটা বের করতে করতে বলল, তার ব্যবস্থা হয়ে গেছে মণ্ডল মশাই। বাঁকুড়া থেকে আসার সময় আমি গ্রামের স্কুলের মাস্টারমশাই ভবতোষবাবুর ঠিকানা পেয়েছিলাম এক পরিচিতের মাধ্যমে। ওনার সাথে কথা হয়েছে, উনি তার বাড়ির বাইরের বড় ঘরটা আমাকে ছেড়ে দিয়েছেন কয়েকদিনের জন্য। গুপি মণ্ডল সায়ন্তনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখ দুটো কেমন যেন বিষাক্ত সাপের মতো কুঁচকে গেছে। একটু সময় নিয়ে সে বলল, ভালো, ভবতোষ মাস্টার ভালো লোক। তবে একটা কথা মনে রাখো বাবু, এ শিউলি বোনার বাতাস এখন ভালো লয়। বেশি রাতে ঘরের বার হবে গলাই, কখন কি হয়ে যায় কেউ বলতে পারে লাই গো বাবু। ধন্যবাদ মণ্ডল মশাই, আপনার পরামর্শ মনে থাকবে। কিন্তু সায়ন্তনের মনের ভেতরে তখন অন্য একটা খেলা শুরু হয়ে গেছে। গুপি মণ্ডলের এই অতি সতর্কতা আর চোখ মুখের অস্বস্তি তার তীক্ষ্ণ নজর এড়ায়নি। সে বুঝল, শিউলি বোনার এই লাল মাটির নিচে কেবল ভূতের ভয় নয়, অন্য কোনো এক গভীর রহস্য চাপা পড়ে আছে, যা এই গ্রামের মানুষগুলো প্রাণপণে আড়াল করতে চাইছে। ভবতোষ মাস্টারের বাড়িটা গ্রামের একটু ভিতরের দিকে। চারপাশটা বেশ ছায়া সুনিবিড়, বড় বড় আম আর কাঁঠাল গাছে ঘেরা। বাড়িটা পুরনো ধাঁচের, মাটির দেওয়াল হলেও বেশ চওড়া আর শক্ত, ওপরে টালির চাল। মাস্টারমশাই একাই থাকেন। স্ত্রী মারা গেছেন বছর 5 আগে, আর একমাত্র ছেলে মেদিনীপুরে একটা সরকারি চাকরি করে, সেখানেই থাকে সপরিবারে। গ্রামের স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে ভবতোষবাবুকে সবাই বেশ সমীহ করে চলে। সন্ধ্যা নেমে এসেছে। ঘরের কোণে একটা হ্যারিকেন জ্বলছে। তার মৃদু হলদেটে আলোতে সায়ন্তন আর ভবতোষবাবু মুখোমুখি বসে আছেন। কাঠের গোল টেবিলটার ওপর 2 বাটি মুড়ি চানাচুর আর 2 মাটির ভাঁড়ে ধোঁয়া ওঠা গরম চা। বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি নেমেছে। আষাঢ়ের এই বৃষ্টিতে লাল মাটির সোঁদা গন্ধটা আরও তীব্র হয়ে ঘরের ভিতর ঢুকে আসছিল। জানালার বাইরে বাঁশঝাড়ের পাতাগুলো বাতাসে মাতালের মতো দুলছে। মাস্টারমশাই, আজ চণ্ডীমণ্ডপে গুপি মণ্ডলের সাথে কথা হলো। লোকটাকে দেখে কেমন যেন অদ্ভুত লাগলো। গ্রামের সাধারণ মানুষগুলো তো ভয় কাঁপছে, কিন্তু গুপি মণ্ডল যেন ভয়ের চেয়েও বেশি কোনো একটা অপরাধবোধ বা অস্বস্তিতে ভুগছে। আমার এই তদন্ত করাটা সে একদমই পছন্দ করছে না। ভবতোষবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। হ্যারিকেনের আলোয় তার মুখের বলিরেখাগুলো আরও স্পষ্ট দেখাচ্ছে। তিনি চায়ের ভাঁড়টা হাতে নিয়ে জানালার বাইরে অন্ধকারের দিকে তাকালেন। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর তিনি গলাটা একদম নামিয়ে বললেন, তুমি খুব তীক্ষ্ণ নজর রাখো সায়ন্তন। শহর থেকে এসেছো, কিন্তু
মানুষের মনটা পড়তে পারছো। এই গ্রামের মানুষগুলো যতখানি না ওই অপদেবতা বা ভূতকে ভয় পাচ্ছে, তার থেকে অনেক বেশি ভয় পাচ্ছে নিজেদের একটা পুরনো পাপকে। পাপ? কিসের পাপ মাস্টার মশাই? সায়ন্তন একটু ঝুঁকে বসল। তার চোখের মণি দুটো হ্যারিকেনের আলোয় চকচক করে উঠছে যেন। আজ থেকে প্রায় বছর খানেক আগের কথা। এই গ্রামে একটা মেয়ে ছিল, নাম লীলা। আহা, যেমন রূপ তেমনই তার গুণ। মেয়েটা খুব গরিব ঘরের। ওর বাবা মারা গিয়েছিল যখন ও খুব ছোট। মা লোকের বাড়ি ধান ভেনে মেহনত করে মেয়েটাকে বড় করেছিল। কিন্তু লীলা ছিল অন্য ধাতুতে গড়া। পড়াশোনায়ও এত ভালো ছিল যে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে ও পুরো ছাতনা ব্লকে প্রথম হয়েছিল। সায়ন্তন কোনো কথা বলল না। সে শুধু এক দৃষ্টিতে মাস্টার মশাইয়ের মুখের দিকে তাকিয়ে রইল। তার হাতের আঙুলগুলো চায়ের ভাঁড়টাকে যেন একটু শক্ত করে চেপে ধরেছে। আমি নিজে ওকে হাতে ধরে ইংরেজি আর অঙ্ক শিখিয়েছিলাম। ও যখন বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজে বাংলায় অনার্স নিয়ে ভর্তি হলো, আমার বুকটা গর্বে ভরে উঠেছিল জানো। আমাদের এই অজ পাড়া গাঁ থেকে একটা মেয়ে শহরে গিয়ে পড়াশোনা করছে, এ তো কম কথা নয়। ও হোস্টেলে থেকেই পড়াশোনা করত, তবে মাঝে মাঝে শনিবারের ছুটিতে মায়ের জন্য মন কেমন করলে গ্রামে ফিরত। তারপর কি হয়েছিল লীলার? সায়ন্তনের গলাটা কেমন যেন একটু ভারী শোনালো। গত বছর ওই আশ্বিন মাসের দিকে, পুজোর ঠিক আগে আগে একটা শনিবারে ওর বাড়ি আসার কথা ছিল। ওর মা অপেক্ষা করে বসেছিল সেই সকাল থেকে, কিন্তু সেদিন লোকালটা কোনো একটা দুর্ঘটনার জন্য খুব লেট করেছিল। বাঁকুড়া স্টেশনে যখন ট্রেনটা এসে ঢুকলো তখন রাত প্রায় 9:45 বা 9টা হবে। অত রাতে শিউলিবোনা আসার কোনো বাস বা বড় গাড়ি থাকে না। স্টেশন চত্বরটাও একদম ফাঁকা হয়ে যায়। মাস্টার মশাই একটু থামলেন, এক ঢোক চা খেয়ে আবার বলতে শুরু করলেন। স্টেশনের বাইরে একটা গুমটি দোকানদার শেষবারের জন্য ওকে দেখেছিল। সে পুলিশকে বলেছিল মেয়েটা নাকি খুব চিন্তিত হয়ে স্টেশনের বাইরে দাঁড়িয়েছিল অনেকক্ষণ। ঠিক তখনই একটা বড় ভ্যান এসে দাঁড়ায় ওর সামনে। ভ্যানের চালক আর ভিতরে থাকা কয়েকজন লোক নাকি লীলাকে চেনে বলে পরিচয় দেয়, আর শিউলিবোনা পৌঁছে দেবে বলে ভ্যানে তোলে। সেই যে মেয়েটা ভ্যানে উঠল, ব্যাস, আর কোনোদিন ফিরে এলো না। ঘরটার ভেতরে যেন এক অসহ্য স্তব্ধতা নেমে এলো। শুধু বাইরের বৃষ্টির শব্দ আর হ্যারিকেনের শিখাটা বাতাসে সামান্য কাঁপছে। পুলিশ কোনো তদন্ত করেনি? করেছিল। পুলিশ তো বড় লোকের গোলাম। লীলার মা পাগলের মতো থানায় গিয়ে কেঁদেছিল, কিন্তু পুলিশ বলল ওর মেয়ে নাকি শহরের কোনো ছেলের সঙ্গে পালিয়ে গেছে। অথচ আমরা সবাই জানতাম লীলা তেমন মেয়ে নয়। ওর মা ওই শোক সইতে পারল না সায়ন্তন। মেয়ে নিখোঁজ হওয়ার ঠিক 3 মাসের মাথাতে এক কুয়াশাচ্ছন্ন সকালে গ্রামের পিছনের কুয়োটাতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল। একটা গোটা পরিবার শেষ হয়ে গেল। আর এই গ্রামের লোক, গুপি মণ্ডলের ভয়ে সবাই মুখে কুলু পেটে বসে রইল। গুপি মণ্ডলের ভয় কেন? কারণ ওই ভ্যানটা গুপি মণ্ডলের ছিল। মাস্টারমশাই গলাটা আরো নিচু করে সায়ন্তনের কানের কাছে এনে বললেন, গ্রামের এক রাখাল ছেলে নাকি বলেছিল সেদিন রাতে ও বটের মোড়ের দিকে গুপি মণ্ডলের ভ্যানটা ঢুকতে দেখেছিল, আর ভ্যানে গুপি মণ্ডলের সঙ্গে নাকি আরো কিছু জন ছিল। কিন্তু প্রমাণ কোথায়? গুপি মণ্ডল প্রভাবশালী লোক, পুলিশকে টাকা দিয়ে আর ওই ছেলেটাকে ভয় দেখিয়ে মুখ বন্ধ করে দিল।
ধীরে ধীরে লীলার কথা সবাই ভুলেই গিয়েছিল, কিন্তু ভগবান তো ভোলেননি। তারপর মাস্টারমশাই যেন একটু শিউরে উঠে বললেন, তাই এখন গ্রামের ওঝারা বলছে লীলাই নাকি ডাইনি হয়ে ফিরে এসেছে। যারা তাকে সেদিন রাতে ওই ভ্যানে তুলে গুম করেছিল তাদেরও একে একে শেষ করছে। গুণময় গেল, ভজহরি গেল, সনাতন গেল, এবার বোধ হয় বাকি যারা ছিল তাদের পালা। সায়ন্তন উঠে গিয়ে জানালার কাছে দাঁড়ালো। বাইরে ঘুটঘুটে অন্ধকার, বৃষ্টির জল মাটির ওপর পড়ে একটা একঘেয়ে শব্দ তৈরি করছে। সায়ন্তনের হাত দুটো তখন পকেটের ভেতরে শক্ত মুষ্টিবদ্ধ হয়ে গেছে, তার চোয়াল শক্ত। সেই অন্ধকারের দিকে তাকিয়ে মনে মনে বলল, সূত্র মিলে গেছে, অপরাধীরা শাস্তি পাচ্ছে, কিন্তু অলৌকিক উপায় নয়, এর পেছনে অন্য কোনো রহস্য আছে। তারপর ঘুরে মাস্টারমশাইকে বলল, মাস্টারমশাই, আমি তাহলে শুতে গেলাম, কাল সকালে গ্রামটা একটু ঘুরতে হবে। ভবতোষবাবু মাথা নাড়লেন। হ্যাঁ হ্যাঁ বাবা, শুয়ে পড়ো, আজ অনেক ধকল গেছে, তবে মনে রেখো কালই কিন্তু আষাঢ়ী পূর্ণিমা। গ্রামে আবার কি ঘটবে এই ভেবেই আমার বুকটা কাঁপছে। সায়ন্তন নিজের ঘরে গিয়ে হ্যারিকেনটা নিভিয়ে দিল। অন্ধকারে তার চোখ দুটো জল জল করছে। সে বিছানায় শুয়ে জানালার দিকে তাকিয়ে রইল, যেখানে বৃষ্টির ফোঁটাগুলো কাঁচের জানালার গায়ে আছড়ে পড়ছে। তার কানে তখনও ভবতোষ মাস্টারের শেষ কথাটা বারবার প্রতিধ্বনিত হচ্ছে, কালই কিন্তু আষাঢ়ী পূর্ণিমা। পরদিন সূর্যের আলো ফুটতেই শিউলিবোনার আকাশটা যেন এক অদ্ভুত রূপ ধারণ করল। সকাল থেকেই মেঘ আর রোদের এক লুকোচুরি খেলা চলছে। বাতাসে আষাঢ়ের চেনা সোঁদা গন্ধ থাকলেও কেমন যেন একটা ভারী গুমোট ভাব চারপাশের পরিবেশকে চেপে ধরেছে। পাখিরা দুপুর গড়াতেই চিলচিৎকার করে মেঠো বনের দিকে উড়ে পালাচ্ছিল। ক্ষেত খামারে যে 2-4 কৃষক কাজ করতে গিয়েছিল, তারাও বেলা দুটো বাজতে না বাজতেই লাঙল বলদ নিয়ে বাড়ির পথ ধরল। আজ আর কেউ ঝুঁকি নিতে রাজি নয়। আজ শিউলিবোনার বুকে আবার সেই মরণ তিথি। বিকেল 4টে বাজতেই গ্রামের রাস্তাঘাট একদম জনমানবহীন হয়ে গেল। প্রতিটা বাড়ির সদর দরজায় মস্ত মস্ত তালা ঝুলল। জানালার কাঠামোগুলো ভেতর থেকে খিল তুলে বন্ধ করে দেওয়া হলো। তারপর সন্ধ্যা নামতেই ঘরের ভিতরের লণ্ঠনের মৃদু আলোতে মায়েরা তাদের সন্তানদের বুকে জড়িয়ে ধরে সিদ্ধেশ্বরী কালীর নাম জপ করতে শুরু করলেন। ওদিকে গ্রামের সবচেয়ে বড় পাকা বাড়ি অর্থাৎ গুপিমণ্ডলের ডেরাতে তখন রাজকীয় কিন্তু থমথমে প্রস্তুতি। গুপিমণ্ডলের 3 মহলা ইটের বাড়িটার চারপাশে প্রায় 7 ফুট উঁচু মাচিল। সদর দরজায় ভারী সেগুন কাঠের দরজা। গোপীমণ্ডল এমনিতে নিজেকে নাস্তিক আর বাঘের বাচ্চা বলে দাবি করলেও গুণময় ভজহরি আর সনাতনের অমন বিভৎস মৃত্যু তার ভিতরের আত্মবিশ্বাসটাকেও পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে। তার ওপর সনাতন মরার আগে যে সাদা শাড়ি আর চোখহীন কোঠরের কথা বলে গেছে, সেটা গোপীমণ্ডলের মগজে তপ্ত শলাকার মতো বিঁধছিল। আজ রাতে তাই গোপীমণ্ডল কোনো ফাঁক রাখতে চায়নি। সে নিজের খামারের বিশ্বস্ত 4 সন্ডা মার্কা লাঠিয়ালকে ডেকে এনেছে। তাদের প্রত্যেকের হাতে রয়েছে টাঙি আর কাটারি। বাড়ির মূল ফটকের সামনে 2 জনকে বসানো হয়েছে, আর বাকি 2 জন পিছনের আমবাগানের দিকে নজর রাখছে। বাড়ির বড় বারান্দায় একটা কাঠের ভারী আরামকেদারায় বসেছিল গোপীমণ্ডল। তার পাশে একটা ছোট্ট টিপয়ের ওপরে রাখা আছে তার অতি প্রিয় দোনলা বন্দুকটা, আর তার পাশেই রাখা 1 বোতল বিলিতি মদ। উত্তেজনায় আর আতঙ্কে গোপীমণ্ডলের গলাটা বারবার শুকিয়ে যাচ্ছিল। তাই সে কিছুক্ষণ পরপরই জল না মিশিয়েই মদের গ্লাসে চুমুক দিচ্ছিল। মদ পেটে পড়লেও তার মনের ভিতরের সেই জান্তব ভয়টা কিন্তু একটুও কমছিল না। রাত তখন 9টা। আকাশ থেকে মেঘের চাদরটা যেন এক ঝটকায় সরে গেল।
আর সঙ্গে সঙ্গেই শিউলিবোনার বুক চিরে বেরিয়ে এলো আষাঢ়ের পূর্ণিমার সেই মায়াবী রূপলি আলো। কিন্তু আলোটা আজ যেন বড় বেশি ফ্যাকাশে, বড় বেশি বিষণ্ণ। চাঁদের চারধারে একটা হালকা কুয়াশার বলয় তৈরি হয়েছে আজ, যাকে গ্রামের প্রবীণরা বলেন জমের কুণ্ডলী। ঠিক সেই সময়ে গুপিমণ্ডলের বাড়ির সদর দরজায় এসে দাঁড়ালো সায়ন্তন। তার কাঁধে সেই চিরপরিচিত ঝোলা ব্যাগটা, হাতে একটা টর্চ লাইট। ফটকে পাহারায় থাকা লাঠিয়াল কানাই টাঙ্গিটা উঁচিয়ে গর্জে উঠল। কে বটে রে? এখানে কি চাই? সায়ন্তন টর্চের আলোটা নিজের মুখের ওপর ফেলে একটু উচ্চ স্বরে উত্তর দিল। আরে আস্তে আস্তে, আমি সায়ন্তন, ওই যে কলকাতার রিপোর্টার বাবু। মাস্টারমশাইয়ের ঘরে একা একা বড্ড ভয় করছিল, আর খবরের কাগজের জন্য কিছু নোটও নেওয়া দরকার। তাই ভাবলাম মণ্ডল মশাইদের মতো সাহসী মানুষের পাশে থাকলে রাতটাও কাটবে আর কিছু খবরও পাওয়া যাবে। বারান্দা থেকে গুপিমণ্ডল চড়া গলায় ডাকল। কে রে কানাই? কলকাতার বাবু নাকি? আইসতে দে উয়াকে ভিতরে। সায়ন্তন এরপর বিনা বাধায় ভেতরে ঢুকে বারান্দার সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলো। গোপীমণ্ডলের মুখের দিকে তাকিয়ে এসে দেখল লোকটার চোখ দুটো মদের নেশায় আর আতঙ্কে লাল হয়ে আছে, কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। সায়ন্তন একটা চেয়ার টেনে বসে পড়ে বলল, মণ্ডল মশাই, গ্রামের যে অবস্থা দেখলাম, বাপরে বাপ, পুরো শ্মশান হয়ে গেছে। আচ্ছা, আপনার এই লাঠিয়াল আর বন্দুক দিয়ে কি ওই অলৌকিক কিছুকে আটকানো যাবে? গোপীমণ্ডল মদের বোতলে আর একটা দীর্ঘ চুমুক দিয়ে খসখসে গলায় বলল, কিসের অলৌকিক হে বাবু? গুপি মণ্ডল সব ভূত পেরেত বিশ্বাস করে লাই। জ্যান্ত মানুষ হইলে এই দোনলা বন্দুকের এক ছড়াতেই বুক ঝাঁঝরা করে দিবক। আর যদি গোপীমণ্ডল যেন একটু থমকে গেল, তারপর গলাটা নিচু করে বলল, আর যদি সত্যি ওটা কোনো অলৌকিক কিছু হয়, তবে বন্দুকের গুলি তোর গা দিয়ে গইলে যাবে লয়। গুণময় আর ভজহরি সালা ভিতর ডিম ছিল, তাই ভয়েই মরছে। সায়ন্তন নিজের ডায়েরিটা বের করে পাতা উল্টাতে উল্টাতে খুব মৃদু স্বরে বলল, তা অবশ্য ঠিক, কিন্তু গুণময়বাবু বা ভজহরিবাবুরা মরার আগে একটি মেয়ের ছায়া দেখেছিল। গ্রামের মাস্টারমশাই বলছিলেন বছরখানেক আগে এই গ্রামের একটি মেয়ে নাকি হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল। লীলা না কি কি যেন একটা নাম। তার সাথে কি এই ঘটনাগুলোর কোনো... চুপ করো বাবু। গোপীমণ্ডল আচমকা টেবিলটায় একটা জোরে চাপড় মারল। টিপয়ের ওপর থাকা মদের বোতলটা কেঁপে উঠল। এই মাস্টার বেটা বড় বেশি বকে। মূর্তি মেয়েকে নিয়ে অত পিরিতি কিসের হে? হ্যাঁ, ওসব কুঁদুলে মাগি শহরের কোন ছোড়ার সাথে ভেগে গেছে, তার সাথে ই খুনের কি সম্পর্ক থাকবে? তুমি খবরের কাগজের বাবু আছো, বাবু হয়ে থাকো, বেশি বেলাইনে যেওলায়। সায়ন্তন একটু থমকে যাওয়ার ভান করল, তারপর দু হাত তুলে বলল, আরে রাগ করছেন কেন মণ্ডল মশাই? আমি তো জাস্ট জিজ্ঞেস করলাম। ঠিক আছে, ওসব কথা থাক। রাত আরও গভীর হতে শুরু করেছে। 11টা, 11:30, 12টা। পুরো পৃথিবী যেন স্তব্ধ হয়ে গেছে। বাতাস একদম বন্ধ, গাছে একটা পাতাও নড়ছে না। শুধু ঝিঝি পোকার একটা কান ঝালাপালা করা আওয়াজ কানে ভেসে আসছে একটানা। কিন্তু ঠিক রাত 12:30টার মাথায় সেই ঝিঝি পোকার ডাকটাও হঠাৎ করে যেন বন্ধ হয়ে গেল এক নিমেষে। এক অতল ভয়ঙ্কর নীরবতা গ্রাস করল গোপীমণ্ডলের বিশাল বাড়িটাকে। আর ঠিক তার একটু পরেই বাড়ির পিছনের সেই ঘন অন্ধকার আমবাগান থেকে একটা শব্দ ভেসে এলো। শব্দটা খুব মৃদু, কিন্তু এই নিস্তব্ধ রাতে তা যেন গোপীমণ্ডলের কানের পর্দায় এসে হাতুড়ির মতো আঘাত করছে। একটা নূপুরের আওয়াজ। গোপীমণ্ডল আরামকেদারা থেকে স্প্রিংয়ের মতো ছিটকে উঠে দাঁড়ালো। দোনলা বন্দুকটা এক টানে হাতে তুলে নিল সে। সায়ন্তন দেখল
উত্তেজনা আর মদের তুড়ীয় নেশাতে গোপীমণ্ডলের হাত রীতিমতো কাঁপছে। কানাই, ভৈরব, দেখতো পিছনের বাগানে কে বটে রে? পেছনে বাগানের পাহারায় থাকা দুই লাঠিয়াল তৎক্ষণাৎ কাটারি উঁচিয়ে আম গাছগুলোর অন্ধকারের দিকে এগিয়ে গেল। সায়ন্তনু তখন চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। তার চোখে তখন একটা অদ্ভুত চঞ্চল চাউনি। হঠাৎ করেই আমবাগানের ভিতর থেকে একটা তীব্র হাড় হিম করা কান্নার আওয়াজ ভেসে এলো। কোন এক তরুণী মেয়ে যেন বুক ফাটা কান্নায় ভেঙে পড়েছে। আর সেই কান্নার সঙ্গে সঙ্গে বাতাসটা আচমকা এত ঠান্ডা হয়ে গেছে যে বারান্দায় থাকা সায়ন্তন আর গোপীমণ্ডলের মুখ থেকে কুয়াশার মতো ঠান্ডা হাওয়া বেরোতে শুরু করলো। মণ্ডল, ও মণ্ডল, আমার শাড়িটা রক্তে ভিজে গেছে রে, আমাকে একটু জল দিবি নাই জল? বাগানের অন্ধকার ফুঁড়ে একটা ফিসফিসে কিন্তু গমগমে গলার আওয়াজ ভেসে এলো। সেই আওয়াজ যেন কোনো একটা নির্দিষ্ট দিক থেকে আসছিল না। মনে হচ্ছে চারপাশের দেওয়াল, মাটি আর আকাশ থেকে এক যোগে প্রতিধ্বনিত হচ্ছে। দুই সন্ডা মার্কা লাঠিয়াল সেই আওয়াজ শুনে হাতের কাটারি ফেলে চিৎকার করে সোজা সদর দরজার দিকে দৌড় দিল। ফটকে থাকা কানাই আর তার সঙ্গীও ততক্ষণে চম্পট দিয়েছে প্রাণের ভয়ে। চোর ডাকাতের সঙ্গে তো তারা লড়ে নিতে পারবে, কিন্তু এই অলৌকিক আত্মার সঙ্গে মোকাবিলা করার শক্তি বা সাহস তাদের কারণ নেই। তাই আপনি বাঁচলে বাপের নাম। গোপীমণ্ডলের সাধের পাহারা এক নিমেষে কর্পূরের মতো যেন উবে গেল। উঠোনে তখন চাঁদের আলো এসে পড়েছে, আর সেই রূপলি আলোর মাঝখানে আমবাগানের ছায়া থেকে ধীরে ধীরে হেঁটে বেরিয়ে এলো একটা অবয়ব। পরনে একদম সাদা ধবধবে শাড়ি, কিন্তু শাড়ির বুকের কাছটা আর আঁচলটা কালো শুকনো রক্তে মাখামাখি। চুলগুলো মুখের সামনে উস্কো খুস্কো হয়ে ঝুলে আছে, যার ফাঁক দিয়ে কোনো চোখ দেখা যাচ্ছে না। সেখানে কেবল দুটো অন্ধকার গর্ত। অবয়বটা মাটির ওপর দিয়ে যেন ভেসে ভেসে গোপীমণ্ডলের বারান্দার দিকে এগোতে শুরু করেছে। তার প্রত্যেকটা পদক্ষেপের সঙ্গে সঙ্গে সেই নূপুরের আওয়াজটা হচ্ছে। লীলা! গোপীমণ্ডলের গলা দিয়ে আর আওয়াজ বেরোল না। সে ভয়ার্ত চোখে এক পা করে পেছোতে শুরু করেছে। একসময় বারান্দার দেওয়ালে তার পিঠ ঠেকে গেল, আর ঠিক এই সময়ে তার কম্পিত হাত থেকে বন্দুকটা শব্দ করে মাটিতে পড়ল। দুই হাত জোর করে সে গোঙাতে লাগলো। মাকে ছেড়ে দে মা, আমি তোকে ছুইলাই। গুণময় আর ভজহরি তোকে ভ্যানে জোর জবরদস্তি করেছিল, আমি তো শুধু গাড়িটা চালাচ্ছিলাম মা। আমাকে ছেড়ে দে মা। ততক্ষণে অলৌকিক অবয়বটা বারান্দার সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করেছে। তার হাত দুটো সামনের দিকে ছড়ানো, নখগুলো চাঁদের আলোয় তলোয়ারের ফলার মতো চকচক করছে। বাঁচাও রিপোর্টার বাবু, আমাকে বাঁচাও। কিন্তু গোপীমণ্ডল দেখতে পায়নি। তার ঠিক পিছনে দাঁড়িয়ে থাকা কলকাতার সেই নিরীহ রিপোর্টার সায়ন্তনের মুখে তখন কোনো ভয়ের চিহ্ন ছিল না। সেখানে খেলা করছিল এক পৈশাচিক তৃপ্তির হাসি। সায়ন্তন তার ঝোলা ব্যাগ থেকে অত্যন্ত ঠান্ডা মাথায় বের করে আনছিল একটা কালো রঙের চামড়ার গ্লাভস, যার আঙুলের ডগায় লাগানো আছে 4-4টে চকচকে বিষাক্ত সার্জিক্যাল ব্লেড। শিউলিবনার অভিশপ্ত নাটকের চূড়ান্ত দৃশ্য পর্যায়ে এবার এই মুহূর্তে গোপীমণ্ডলের বারান্দায় তার চোখের সামনে মঞ্চস্থ হতে চলেছে। আর মঞ্চে আলো ফেলেছে মায়াবী পূর্ণিমার চাঁদ। গোপীমণ্ডল চোখ দুটো শক্ত করে বন্ধ করে দেওয়ালে পিঠ ঠেকিয়ে ঠকঠক করে কাঁপছিল। তার ঠিক সামনে এসে দাঁড়িয়েছে সেই অলৌকিক সাদা শাড়ি পরা অবয়বটা। গোপীমণ্ডলের হাত পা নাড়ানোর শক্তিও এখন সে হারিয়ে ফেলেছে একেবারে। ও রিপোর্টার বাবু, বন্দুকটা তুলো কেন? ওটাকে গুলি করো, ও আমাকে খেয়ে নিবে। গোপীমণ্ডল বন্ধ চোখেই চিৎকার করার চেষ্টা করল, কিন্তু কোনো উত্তর এলো না। শুধু একটা মচমচে চামড়ার শব্দ হলো। গোপীমণ্ডল বাধ্য হয়ে একটা চোখ সামান্য ফাঁক করল, আর যা দেখল তাতে তার অবশ হয়ে যাওয়া মগজটা যেন চিরতরে এবার স্তব্ধ হয়ে গেল। সে দেখল
সেই ভদ্র ছিপছিপে রিপোর্টার সায়ন্তন তার অত্যন্ত প্রিয় দোনলা বন্দুকটা লাথি মেরে বারান্দা থেকে নিচে উঠোনে ফেলে দিচ্ছে। তারপর সে গুপি মণ্ডলের খুব কাছে এগিয়ে এলো। সায়ন্তনের ডান হাতে এখন একটা কালো গ্লাভস, যার প্রতিটা আঙুলের ডগায় বসানো আছে 4টে চকচকে অর্ধচন্দ্রাকৃতি সার্জিক্যাল ব্লেড। চাঁদের আলোয় সেই ব্লেডগুলো সাপের দাঁতের মতোই ঝিলিক দিয়ে উঠছে। আর সবচেয়ে বড় ধাক্কাটা লাগলো যখন সেই সাদা শাড়ি পরা ভূতটা তার মুখের ওপর থেকে উস্কো খুস্কো চুলের উইকটা এক ঝটকায় টেনে খুলে ফেলল। চেনা মুখ, কোনো চোখহীন কোটর নয়, দুটো জলজলের জ্যান্ত চোখ যেন এখন আক্রোশে ফেটে পড়ছে। রূপা! গুবিমণ্ডলের গলা দিয়ে একটা খাঁচাবদ্ধ পশুর মতো আওয়াজ বেরোলো। তুই এখানে? তাহলে লীলা? রূপা তার হাতের মেকআপ করা নখগুলো ছুঁড়ে ফেলে দিয়ে এবার গর্জে উঠল। লীলা তো 1 বছর আগেই মরে গেছে গোপীমণ্ডল। তোদের মতো নর পশুর লালসার শিকার হয়ে যে মরে গেছে। কিন্তু তোরা ভেবেছিলিস তোদের ওই পাপের কথা কেউ জানতে পারবে না, তাই না? গুবিমণ্ডল এবার সায়ন্তনের দিকে তাকালো। সায়ন্তনের চোখ স্থির, কিন্তু তার চোখের মণিতে কোনো দয়ার চিহ্ন নেই, বরং খেলা করছে একটা চাপা ক্রোধ। কি গোপীমণ্ডল, চিনতে পারছো না তো? কাগজের রিপোর্ট লিখতে আসা কলকাতার জার্নালিস্ট সায়ন্তন দত্তকে তোমরা তো সবাই দেখলে, কিন্তু লীলার ডায়েরিতে লুকিয়ে রাখা সেই সায়ন্তনকে তো চিনতে পারোনি, যাকে ও নিজের জীবন দিয়ে ভালোবাসত। চাবুকটা যেন কথাগুলোর মাধ্যমে গুপিমণ্ডলের সারা শরীরে এসে পড়ল সরাসরি। সে উন্মত্ত পশুর মতো ক্রোধে মাথার চুলগুলো খামচে ধরে বলল, তোরা মানুষ লও, তোরা শয়তান বটে। আমরা শয়তান? সায়ন্তন এবার বাঘের মতো গর্জন করে দ্রুত পায়ে এগিয়ে গুপিমণ্ডলের কলারটা শক্ত হাতে চেপে ধরল। তার ফর্সা মুখটা রাগে লালচে হয়ে গেছে। লীলা যেদিন স্টেশন থেকে তোদের ওই ভ্যানে উঠেছিল, তোরা ভেবেছিলিস ও তোদের চিনতে পারেনি? ও তোদের প্রত্যেককে চিনত। গুণময় আর ভজহরি যখন ওর ওপর ঝাঁপিয়ে পড়েছিল, ও তোদের পায়ে ধরে কেঁদেছিল, কিন্তু তোদের দয়া হয়নি। ও কোনো মতে তোদের হাত থেকে ছিটকে লাফ দিয়ে রূপার বাড়ির পেছনে এসে পড়েছিল। ও শেষ নিঃশ্বাস ফেলার আগে রূপাকে তোদের 4 জনের নাম বলে গিয়েছিল। রূপার চোখে তখন জলের ধারা। হাত দিয়ে সেটা মুছে শান্ত অথচ দীপ্ত কান্না ভেজা গলায় সে বলে চলল, আমি সেদিন রাতে একা মেয়ে মানুষ কি করতাম? পুলিশ তোদের পকেটে ছিল, তাই আমি 1 মুহূর্ত সময় নষ্ট না করে সেই রাতেই একাই ধরাধরি করে লীলার নিথর দেহটা নিয়ে গিয়ে বটের মোড়ের জঙ্গলের এক কোণে মাটির নিচে গর্তের ভিতর মাটি চাপা দিয়ে রেখেছিলাম। গ্রামের লোক ভাবলো লীলা নিখোঁজ। প্রতিশোধের আগুন আমার বুকের মধ্যে ধিকি ধিকি চললেও কিভাবে কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আর তখনই সায়ন্তন পাগলের মতো লীলাকে খুঁজতেই এই গ্রামে প্রথমবার এলো। আমি আবার শক্তি পেলাম যেন ওকে দেখে। সব খুলে বললাম ওকে। তারপর আমি ওকে সেই গোপন কবরের কাছে নিয়ে যাই। তারপর সেই রাতে আমি আর রূপা মিলে মাটির তলা থেকে লীলার গলিত দেহটা বের করেছিলাম। বটের মোড়ের নির্জন শ্মশানে আমরা 2 জন মিলে ওর যথোপযুক্ত দাহ সম্পন্ন করি। সেই জ্বলন্ত চিতার আগুন ছুঁয়ে আমি আর রূপা প্রতিজ্ঞা করেছিলাম, তোদের আইনি সাজা নয়, বরং এমন ভয়ানক মৃত্যু দেব যা তোরা নরকেও পাবি না। আমি বাঁকুড়ার একটা লোকাল থিয়েটার গ্রুপের সাথে যুক্ত ছিলাম। নাটকের কাজে আমাকে মাসে 2-3 বার কলকাতা যেতে হতো। গ্রামের কেউ সেটা নিয়ে মাথা ঘামাতো না। আর সেই সুযোগেই কলকাতায় সায়ন্তনের সাথে বসে আমরা দিনের পর দিন তোদের 4 জনকে মারার নিখুঁত ব্লু প্রিন্ট তৈরি করেছি। আমি থিয়েটারের মেকআপের ডাব্বা আর কস্টিউম নিয়ে আসি, আর সায়ন্তন কলকাতা থেকে এই সার্জিক্যাল ব্লেড বসানো গ্লাভস বানিয়ে আনে, যাতে প্রতিটা খুনকে কোনো ভুতুরে নখের আঁচড় বলে মনে হয়। গুবিমণ্ডলের চোখের সামনে এবার পুরো ধাঁধাটা এক নিমেষে পরিষ্কার হলো। গুণময় ভজহরি আর সনাতনের মৃত্যু
কোনো অলৌকিক ঘটনা ছিল না। কি ভেবেছিলি গুপি? ভূত ডাইনি মারছে সবাইকে, হ্যাঁ? গুণময় যখন মদের দোকান থেকে ফিরছিল, বটের মোড়ের গাছের সাদা শাড়ি ঝুলিয়ে আসলে রূপা একটা পুতুল দুলিয়েছিল। আর রূপা নিজে ভূত সেজে ওর সামনে দাঁড়াতে মদের নেশায় আর অন্ধবিশ্বাসে গুণময়ের হাত পা অবশ হয়ে যায়। আর আমি পেছন থেকে এসে এই ব্লেড গ্লাভস দিয়ে এক টানে ওর শ্বাসনালী চিড়ে দিই। ভজবাড়ি আর সনাতনকেও আমরা একইভাবে এক এক করে ফাঁদে ফেলেছি। আর তোদের গ্রামের সহজ সরল মানুষেরা ভেবেছে লীলার আত্মা এসে বদলা নিচ্ছে। এটাই তো আমরা চেয়েছিলাম। কিন্তু তুমি রিপোর্টার সেজে কেন এলে? কারণ 3টে খুনের পর তুই সতর্ক হয়ে গিয়েছিলি। তুই রাতে একা বেরোনো বন্ধ করে দিলি, বাড়িতে পাহারা বসালি। তাই তোকে ভেতর থেকে ওয়াচ করার জন্য, তোর এই দুর্গে ঢোকার জন্য আমাকে রিপোর্টারের ছদ্মবেশ নিতে হয়েছিল। আজ পূর্ণিমার রাতে তুই নিজেই তোর লাঠিয়ালদের বলে আমার কাজ কত সহজ করে ঘরে ঢুকতে দিলি। আর রূপার এই অলৌকিক অভিনয়ের ধাক্কায় তারা তোকে একা ফেলে পালালো। রূপা এবার গুপিমণ্ডলের দুটো হাত পেছন থেকে লোহার শিকলের মতো চেপে ধরল। গুপিমণ্ডল চিৎকার করতে চাইল, কিন্তু সায়ন্তন তার বাঁ হাত দিয়ে গুপিমণ্ডলের মুখটা চেপে ধরেছে। লীলা মরার আগে যতটা কষ্ট পেয়েছিল, তোকে তার 100 গুণ কষ্ট দিয়ে মারবো গুপিমণ্ডল। পরের মুহূর্তেই গ্লাভস পরার ডান হাতটা সায়ন্তন গুপিমণ্ডলের গলার ওপর বসিয়ে দিল। তারপর অত্যন্ত ঠান্ডা মাথাতে দক্ষ সার্জনের মতো এক টানে সে গুপিমণ্ডলের শ্বাসনালী এক লহমায় চিরে ফেলল। গুপিমণ্ডলের চোখ দুটো উল্টে গেল। ফিনকি দিয়ে গরম রক্ত ছিটকে এসে লাগলো সায়ন্তনের চোখে মুখে এবং রূপার সাদা শাড়ির ওপর। গুপিমণ্ডলের বিশাল শরীরটা তখন এক ঝটকায় নিথর হয়ে বারান্দার মেঝেতে আছাড় খেয়ে পড়েছে। আর ক্ষতস্থান থেকে বেরোনো রক্তের ধারাটা বারান্দার সিঁড়ি বেয়ে টপ টপ করে নিচের উঠোনের লাল মাটিতে মিশে যেতে শুরু করেছে। কাজ শেষ। সায়ন্তন পকেট থেকে রুমাল বের করে চোখ মুখ আর ব্লেডের রক্তের দাগগুলো নিখুঁতভাবে পরিষ্কার করল। রূপা ততক্ষণে তার চুলটা আবার ঠিক করে বেঁধে নিয়েছে। গুপিমণ্ডলের বাড়ির কুয়োর জল দিয়েই সে তার শাড়ির রক্তের দাগগুলো ধুয়ে ফেলল। আকাশের চাঁদটা তখন পশ্চিম দিগন্তে ঢলে পড়ছে। ভোরের একটা হালকা ঠান্ডা বাতাস দিতে শুরু করেছে শিউলিবোনাতে। সেই বাতাসে আমবাগানের পাতাগুলো ঝিরঝির করে কেঁপে উঠছে থেকে থেকেই। সায়ন্তন আর রূপা গুপিমণ্ডলের বাড়ির সদর দরজা খুলে বাউরি পাড়ার দিকে নিঃশব্দে এগিয়ে চলল। গ্রামের লোক কেউ কিছু টেরও পেল না। কাল সকালে যখন গুপিমণ্ডলের লাশ পাওয়া যাবে, গ্রামের মানুষ ফিস ফিস করে বলে উঠবে, লীলার ডাইনি রূপ অবশেষে আসল অপরাধীকেও শেষ করেছে। ওঝারা আবার যজ্ঞ করবে। পুলিশ এসে আবার ফাইল খুলে কিছুদিন নাটক করে বন্ধ করে দেবে। এই রহস্যের সমাধান কোনোদিন পৃথিবীর কোনো আইনের খাতাতেই হবে না। সায়ন্তন গ্রামের সীমানায় এসে রূপার দিকে তাকালো। তুমি এবার কলকাতায় ফিরে যাও সায়ন্তন, আমাদের কাজ শেষ। লীলা এবার শান্তিতে ঘুমাবে। সায়ন্তন মাথা নাড়ল। তার ব্যাগ থেকে লীলার একটা ছোট ছবি বের করে সে শেষবারের মতো দেখল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে মেঠো পথ ধরে স্টেশনের দিকে হাঁটতে শুরু করল। শিউলিবোনা গ্রামটা আজ থেকে আবার শান্ত হবে, কারণ তার বুকে জমে থাকা দীর্ঘদিনের পাপের অবসান ঘটেছে আজ এই আষাঢ়ী পূর্ণিমার রাতে। ছদ্মবেশে থাকা দুটো জ্যান্ত মানুষের নিখুঁত প্রতিশোধের মাধ্যমে। এতক্ষণ আপনারা শুনলেন শ্রী প্রীতম মুখোপাধ্যায়ের কলমে একটি গল্প, লীলা। কেমন লাগলো আপনাদের এই ভিন্ন স্বাদের গল্পটি অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।
আমাদের কাজ ভালো লাগলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। পরের দিন আবার আমরা ফিরে আসছি নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।